হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক ম্যাথ। আশা করি সবাই ভালো আছো। শুরু করছি আজকের ক্লাস। নবম শ্রেণী, কোষো দেখি 1.3, পেজ নাম্বার 19। দেখো, আজকে আমরা 19 নাম্বার পৃষ্ঠার 3 দাগের অঙ্কগুলো প্রথম করব। 3 দাগের অঙ্কগুলো আছে পৌনঃপৌনিক যে সংখ্যা, দশমিক সংখ্যা, পৌনঃপৌনিক সংখ্যা, সেই সংখ্যাগুলিকে পি বাই কিউ আকারে প্রকাশ করে আমাদের দেখাতে হবে। দেখো, প্রথম অঙ্কটি কি আছে, অঙ্ক করতে করতে আমরা নিয়মগুলো জেনে যাব। 0.3 পৌনঃপৌনিক। এই পৌনঃপৌনিক কথার মানেটা কি, এটাকে বুঝে নিই। এই পৌনঃপৌনিক কথার অর্থ হলো 0.3, এই 3টাকে মানে রিপিট করতে বারবার 3 3 3 এরকম এসেই যাবে। অসংখ্য 3 আছে, তাই 3-এর মাথায় এরকম একটা ফোঁটা দেওয়া আছে। এবার এই সংখ্যাটিকে আমরা কিভাবে পি বাই কিউ আকার অর্থাৎ মূলদ সংখ্যার আকারে প্রকাশ করতে পারি। মূলদ সংখ্যা হিসাবে কিভাবে প্রকাশ করতে পারি সেটা একটু দেখব। দেখো, আমরা সাধারণত জানি যদি 0.3 এরকম ধরনের কোনো ভগ্নাংশ থাকতো, তাহলে আমরা কি করতাম, এই দশমিক তোলার জন্য নিচে একটা 10 লিখতাম। এটা আমরা আগেই শিখেছি, তাই না? এবার আমরা কি করব, এই 0.3 মাথায় একটা ফোঁটা রয়েছে, একে বলা হয় পৌনঃপৌনিক চিহ্ন। আর এই ধরনের ভগ্নাংশকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এই আবৃত দশমিক ভগ্নাংশগুলিকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে পারি সেটা আজকে শিখব। দেখো, এখানে শুধুমাত্র 0.3 আছে। এবার 3-র পাশে আমরা যত খুশি শূন্য বসাতে পারি, যত খুশি শূন্য বসালে নিচেও ততগুলো শূন্য বসাতে হবে। এখানে শূন্য 3টে আছে, এখানে শূন্য 3টে এক্সট্রা বেড়ে গেছে। দশমিকের উপরে মোট 4টে সংখ্যা আছে, একের পরে মোট 4টে শূন্য থাকবে। কিন্তু যখন আমরা 3-এর মাথায় এরকম পৌনঃপৌনিক চিহ্ন থাকবে, তখন আমরা 10 নিতে পারবো না নিচে। তাহলে কি নিতে পারবো? তার জন্য 9 নিতে পারবো। কারণ কি, এখানে দেখো 0.3 ছিল, এখানেও 0.3 আছে। এবার 3-র পরে এখানে শূন্য আছে, তাই নিচে 10 নিতে পেরেছি। কিন্তু এখানে 3-র পরে শূন্য নেই, কি আছে, 3-র পরেও আরো 3 আছে, সেই জন্য এখানে 10 না নিয়ে 9 নিতে হবে। তাহলে উপরে আমরা 3 লিখবো আর নিচে লিখবো 9। অর্থাৎ আমরা শিখলাম কি, এই দশমিক তুলে দেবো এবং ওই পৌনঃপৌনিকটা তুলে দিয়ে নিচে শুধুমাত্র 9 লিখতে পারবো। কটা 9 লিখতে পারবো? যতগুলি সংখ্যার মাথায় এরকম পৌনঃপৌনিক চিহ্ন থাকবে ততগুলি 9 লিখতে পারবো। দেখো, এখানে দেখো আমাদের মাত্র শুধু 3-এর মাথায় পৌনঃপৌনিক চিহ্ন, তাই একটা 9 নিয়েছি। এবার এটাকে কেটে কেটে কত করা যাবে? 1/3 করা যাবে। এবার দেখো, আমরা যদি মনে করি এটা থেকে আবার এটাই আনবো, তাহলে কি করতে পারি? দেখো, 3 দিয়ে যদি 1কে ভাগ করি, 1-এর মধ্যে যাবে না, তাহলে 0 পয়েন্ট নিতে হবে। এখানে একটা শূন্য নিলাম, 10 হলো। 10কে 3 দিয়ে ভাগ করে কত হবে? 3 তিরিক্ষে 9। আবার এই দশমিকের জন্য একটা এখানে শূন্য পাওয়া যাবে, আবার 3 তিরিক্ষে 9। এইভাবে চলতে থাকবে, তাহলে এরকম 3 আসে থাকবে। একেই আমরা ঠিকভাবে লিখতে পারি 0.3 এর পৌনঃপৌনিক। বারে বারে 3 আসছে, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে দেখো, এখান থেকে আমরা 1/3 তে আসতে পারছি, আবার 1/3 থেকে আবার 0.3 পৌনঃপৌনিকে আসতে পারছি। এইভাবে আমরা পৌনঃপৌনিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে বা মূলদ সংখ্যার আকারে প্রকাশ করতে পারি। 0.54 পৌনঃপৌনিক। এখানে কোনো পূর্ণ সংখ্যা নেই, তাহলে আমাদের পূর্ণ সংখ্যার এখানে কিছু লেখার দরকার নেই। আমরা কি করব, প্রথমেই এই 5 আর 4টাকে লিখে নেব। ভালো করে বুঝে নাও যে দশমিকটা এবং এই পৌনঃপৌনিকটা যখন আমরা সাধারণ ভগ্নাংশ অর্থাৎ মূলদ সংখ্যার আকারে পি বাই কিউ আকারে প্রকাশ করার চেষ্টা করব, তখন না দশমিক থাকবে না পৌনঃপৌনিক থাকবে। তাহলে কি করবে, এবার যতগুলি সংখ্যার মাথায় ফোঁটা আছে মানে পৌনঃপৌনিক চিহ্ন আছে ততগুলি 9 হবে। একটা সংখ্যার মাথায় পৌনঃপৌনিক চিহ্ন, তাই একটা 9 হলো। আর যতগুলি সংখ্যার মাথায় পৌনঃপৌনিক চিহ্ন নেই ততগুলি শূন্য দেব। এখানে দেখো, শুধুমাত্র 5-এর মাথায় পৌনঃপৌনিক চিহ্নটা নেই, তাই এখানে একটা শূন্য দেব। এবার কি করব, এখানে যে কটি সংখ্যার মাথায় পৌনঃপৌনিক চিহ্ন নেই সেই সংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে 5-এর মাথায় পৌনঃপৌনিক চিহ্ন নেই, তাহলে 5টা কি করতে হবে? বিয়োগ করতে হবে। এবার দেখো, বিয়োগ করলে কত হবে? 49, এখানে 90। এটাই হচ্ছে আমার উত্তর হবে। 4 দাগ, 0.34, 3-র মাথায় ফোঁটা, 4-এর মাথাতেও ফোঁটা, অর্থাৎ 0.3 পৌনঃপৌনিক, 4 পৌনঃপৌনিক। দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে কি করব, দশমিক এবং পৌনঃপৌনিক ছাড়া লিখতে বলেছিলাম। দশমিকও দেবো না, পৌনঃপৌনিকও দেবো না। নিচের এখানে কটার মাথায় পৌনঃপৌনিক জন্য দুটো সংখ্যার মাথায় পৌনঃপৌনিক, তাহলে দুটো 9 লিখবো। এবং পৌনঃপৌনিক ছাড়া এখানে দশমিকের পরে কোনো সংখ্যা নেই যেগুলোর মাথায় পৌনঃপৌনিক নেই, সেই জন্য কোনো শূন্য এখানে আসবে না। তাহলে এটাই উত্তর হয়ে যাবে, এখানে বিয়োগ করার কিছু নেই।
যদি নিচে শূন্য আসে তবেই বিয়োগ করতে। দেখো আগের অঙ্কটায় নিচে শূন্য এসেছিল, তাই একটা সংখ্যা বিয়োগ হয়েছিল। যদি শূন্য না আসে তাহলে বিয়োগও হবে না। শূন্য কখন আসবে? যদি সংখ্যার মাথায় পৌনঃপুনিক চিহ্ন না থাকে, দশমিক সংখ্যার পরে। এখানে দেখো এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই দশমিকের পরে। দেখো দুটোর মাথাতে পৌনঃপুনিক আছে, তাই দুটো 9 এসেছে, কোনো শূন্য আসবে না। এবার দেখো 5 দাগেরটা 3.14। দেখো এখানে পূর্ণ সংখ্যা কত আছে? 3 আছে, তাহলে 3টাকে এখানে লিখলাম 3। এবার এই 14টাকে উপরে লিখে নেব। বলেছিলাম যে দশমিক এবং পৌনঃপুনিক কোনো কিছু এখানে দেব না, শুধুমাত্র পূর্ণ সংখ্যা এবং এই সংখ্যাগুলো লিখব। এখানে 9 কটা আসবে বলো? 9 আসবে 2টি, কারণ 2টি সংখ্যার মাথায় পৌনঃপুনিক চিহ্ন ছিল। এটাই উত্তর হয়ে গেল। 6 দাগেরটা কি আছে? 0.17 পৌনঃপুনিক। দেখো 0.17 পৌনঃপুনিক, এখানে আমাদের দশমিকের পরে যে সংখ্যাগুলি আছে সবগুলোকে এখানে উপরে লিখে দেবো উইদাউট দশমিক এবং পৌনঃপুনিক। পৌনঃপুনিক এবং দশমিক কোনোটাই আমরা দেবো না। বিয়োগ করব কতটা? আচ্ছা, কতগুলো 9 লিখবো? একটা 9 লিখবো। কেন? কারণ একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে। কটা শূন্য দেবো? একটা শূন্য দেবো। কারণ কি? একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই এবং সেই জন্য সেই সংখ্যাটা বিয়োগ করতে হবে। এর উত্তর কত হবে? 16/90। একটু কেটে ছোট করা যেতে পারে, 8/45। দেখো এবার 3-এর 7 দাগ। 3-এর 7 দাগে কি আছে? 0.47। 0.477 এর পৌনঃপুনিক। ঠিক একই রকমের অঙ্ক, এখানেও পূর্ণ সংখ্যা কিছু নেই, তাহলে উপরে 47 লিখবো, নিচে একটা 9 লিখবো কারণ একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, একটা শূন্য লিখবো কারণ একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই, এবং তাকে বিয়োগ করব। খেয়াল রাখবে যে কটা শূন্য দেবে সেই কটা সংখ্যা বিয়োগ করতে হবে। উপরে দেখো হলো 4390। 8 দাগ। 8 দাগের অঙ্কটি কি আছে? 8 দাগের অঙ্ক 0.54। 0.54, দুটোর মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে 54 লিখবো, নিচে দুটো 9 লিখবো। কেন দুটো 9 লিখবো? কারণ দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে। এবার 6 দিয়ে 9 দিয়ে কাটো, 6 নং 54, 9 11 99। এটা উত্তর হলো। 8 দাগ। 9 দাগ দেখো, 9 দাগ। 9 দাগের অঙ্কটি কি আছে? 0.101। 1 এর মাথায় পৌনঃপুনিক, 1 এর মাথায় পৌনঃপুনিক। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখে মনে হচ্ছে যে পৌনঃপুনিক দুটি সংখ্যার মাথায় আছে, একের মাথায় আর একের মাথায়, কিন্তু এই 0 এর মাথাতে পৌনঃপুনিক দেওয়া নেই। তবু তোমাকে বুঝে নিতে হবে যে এই 0 এর মাথাতেও পৌনঃপুনিক আছে, কারণ এই দুটোকে আটকে দিয়ে আছে, মানে ভেতরটাই পৌনঃপুনিক আছে। তাহলে কটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক হলো? 3টি সংখ্যার মাথায় পৌনঃপুনিক হলো। তাহলে আমরা কি করব? 101 আগে লিখে নিলাম, নিচে 3টি 9 লিখলাম। কারণ কি? 3টি সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে। দেখে মনে হচ্ছে দুটো সংখ্যার মাথায় আছে, কিন্তু 3টি সংখ্যার মাথাতেই আছে, কারণ এই দুটো দুপাশে আছে, মাঝেরটাও আছে, ধরে নিতে হবে। 10 দাগের অঙ্ক। 10 দাগের অঙ্কটিতে কি আছে? 0.163। 0.163। একই রকমের অঙ্ক 163,999। দেখো এখানে 3টে সংখ্যার মাথাতে পৌনঃপুনিক ধরতে হবে, 3টে 9 আসবে। তাহলে আমাদের 3 দাগের অঙ্কগুলো আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা করব, আচ্ছা এবার আমরা 5 দাগের অঙ্কটা করব। 5/7 ও 9/7 এর মাঝে 3টি অমূলদ সংখ্যা লিখতে হবে। দেখো 5/7 এটি মূলদ না অমূলদ? এটি অবশ্যই মূলদ সংখ্যা, কারণ p/q আকারে প্রকাশ করা গেলেই তাকে আমরা মূলদ সংখ্যা বলবো। এটা মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা। তাহলে এদের মাঝে আমাদের 3টি অমূলদ সংখ্যা লিখতে হবে। কিভাবে করব? দেখো প্রথমে 7 দিয়ে আগে 5কে ভাগ করে নিতে হবে। ভাগফলটা করো। প্রথমে দেখো যাচ্ছে না বলে 0 দিলে 50, 7 7 49, 1, তারপরে কত হবে বলো? 0, 7 7, 3, 4 7 28, তারপরে কত? 20, 7 2 14, 6 60, 60 এর মধ্যে 7 8 56, 40, 5 7 35, 5 50। দেখো 50 কোথাও একটা জায়গা ছিল, এখানে গিয়ে থেমে গেলাম। তার মানে 7 থেকে এই 5 পর্যন্ত সংখ্যা রিপিট হবে। ঠিক একই রকম ভাবে যে আমরা 9 কে 7 দিয়ে ভাগ করি,
তাহলে প্রথমে একবার যাবে 7 অক্ষে 7, তারপরে 2 আসবে, দশমিক নিয়ে 20, 7 দুগুণে 14, 6 60, 7 8 56, এইভাবে এগোতে থাকবে, একই রকম ভাবে এগোবে। তাহলে আমাকে এই দুটি, এই 0.71 এবং 1.2, মানে একের থেকে একটু বড় সংখ্যা, এটা এদের মাঝে যে কোনো তিনটি অমূলের সংখ্যা বসালেই হবে। তো অমূলের সংখ্যা কেমন হয়? যাদের আমরা না আবৃত দশমিকে প্রকাশ করতে পারি, না সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি, এমন সংখ্যাগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। তাহলে আমরা দেখো 0.71 এর থেকে যে কোনো একটা সংখ্যা বড় নিলেই হয়ে যাবে, যেটা 1.2 এর থেকে ছোট হতে হবে। এবারে আমরা দেখো এখানে তিনটি অমূলদ সংখ্যা বসানোর চেষ্টা করছি। দেখো 0.72, 0.72, এবার 222 দাও, 722 দাও, এইভাবে তুমি বাড়াতে থাকো। এটা একটা অমূলদ সংখ্যা। 0.2, 0.22, 0.222, 7.2, 7.22, 7.222, 7 এরকম করে 2 বাড়াতে থাকো। এটাকেও আমরা অমূলদ সংখ্যা বলতে পারি। তাহলে এটা একটা হলো। এবার যদি মনে করো আর একটা বাড়িয়ে দাও এর থেকে, 0.81, 811, 811, 8111, এইভাবে বাড়তে থাকবে। এটা একটা অমূলদ সংখ্যা। এবার মনে করো 90 এর ঘরে একটা চলে যায়, 9.5, 9.55, 9 পয়েন্ট বলছি কেন, 95, 955, 9555, এইভাবে একটা আরেকটা মূলদ সংখ্যা। তার মানে এরকম ধরনের অমূলদ সংখ্যা অন্যরকম হতে পারে, মানে অন্যরকম লেখাও সম্ভব। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম যে 5/7 এবং 9/7 এই দুটি মূলদ সংখ্যা, এর মাঝে অসংখ্য অমূলদ সংখ্যা আমরা লিখতে পারি, এইভাবে লিখতে পারি, যেগুলোর কোনো মানে লিমিট নেই, আনলিমিটেড চলতে থাকবে, কিন্তু পৌনঃপুনিক ভগ্নাংশের মতো নয়। এবার দেখো 6 দাগ, 3/7 ও 1/11, 3/7 আর হচ্ছে 1/11 এর মাঝে তিনটি অমূলদ সংখ্যা লিখতে হবে, দুটি অমূলদ সংখ্যা। আগে আমরা 7 দিয়ে 3 কে ভাগ করব, 0.4 7 28, একটুকে ভাগ করেছিলাম, যেমন 20, 14, 56, 5 7 35, 7 7 49, 7 অক্ষে 7। আবার দেখো 30-এ চলে এসেছি, এই 30-এ চলে এসেছি, তার মানে 4 থেকে এর মধ্যে থাকবে। এবার আমরা কি করব, 11 দিয়ে আমরা 1 কেও একটু ভাগ করে নেব, 0 পয়েন্ট, এখানে আরেকটা শূন্য নিয়ে 100 বানিয়ে নিতে হবে, কারণ 10-এর মধ্যে 11 যাচ্ছিল না। 9 11 99, 1, আবার একটা শূন্য নাও, এখানে শূন্য ডবল হয়ে গেল 100, আবার 9 আসবে, তাহলে 0.9টাকে রিপিট করা হচ্ছে বারে বারে। তাহলে আমাকে দুটি অমূলদ সংখ্যা লিখতে হবে, যেটা 0.9 থেকে শুরু করে 0.42 এর মাঝে অবস্থিত হবে, এই সংখ্যা দুটির মাঝে অবস্থিত হবে। দেখো 0.9 এর থেকে বড় 0.15 একটা হতে পারে, 155, 1555, এইভাবে একটা সংখ্যা পেলাম। আর একটা অমূলদ সংখ্যা লিখি, 2 এর ঘরে চলে যাই, 0.27, 277, 2777, এটা একটা অমূলদ সংখ্যা। এরকম তুমি অন্যান্য সংখ্যাও লিখতে পারো, যেটা 0.9 এবং 0.42 এর মধ্যে অবস্থিত। আচ্ছা, এবার দেখো 7 দাগ, 7 দাগে কি আছে প্রশ্নটা? 7 দাগে 4টি সংখ্যা দেওয়া আছে, 4টি অঙ্কের। প্রথমটায় আছে √47, দ্বিতীয়টি আছে √625, তৃতীয়টি আছে 6.5757, এইভাবে আরেকটা 4 নাম্বারটা পরে লিখছি। দেখো এগুলোর মধ্যে কোনটি মূলদ কোনটি অমূলদ সেটা আমাদের বের করতে হবে। এই √47 এর বর্গমূল করা সম্ভব নয়, কারণ আমরা জানি 7 7 49 হয়, 6 36 হয়, 47 এর বর্গমূল করা সম্ভব নয়, তাই এটাকে আমরা অমূলদ লিখব, কারণ এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না। এর বর্গমূল করা সম্ভব 25। দেখো 25 এর নিচে একটা 1 লিখলে এটাকে p/q
কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, তাই এটাকে মূলদ সংখ্যা বলবো। এবার এটাকে দেখো 6.57 রিপিট হচ্ছে, তার মানে 5 এবং 7 এর মাথায় পৌনঃপুনিক আছে। পৌনঃপুনিক থাকলে তাকে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করতে পারি, আমরা বলেছিলাম 6 পূর্ণ, দেখো এখানে 57/99, তাহলে এটাকেও পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, তাই এটাকেও মূলদ সংখ্যা বলবো। 4 নম্বর অঙ্কটা দেখো কি আছে, 1.1010101000 এইভাবে চলছে, তাহলে এটাকে আমরা অমূলদ সংখ্যা লিখব, অমূলদ সংখ্যা। এবার দেখো সংখ্যা রেখায় আমরা দশমিক ভগ্নাংশ কিভাবে স্থাপন করব সেটা আজকে শিখব। 5.762 এই সংখ্যাটা কি করে সংখ্যা রেখায় স্থাপন করা যায় এটা এখন আমরা শিখব। দেখো এটা একটা পূর্ণ সংখ্যা 5, তার মানে এই সংখ্যাটি 5 এবং 6 এর মাঝে অবস্থিত। এই 5 পূর্ণ সংখ্যা, তাহলে 5 এর থেকে সংখ্যাটি বড় হবে, অথবা অথচ 6 এর থেকে ছোট হবে। তাহলে 5 এবং 6 এর মাঝে আমরা আগে সংখ্যা রেখাটাকে স্থাপন করে নিই। জিরো, 1, 2, 3, 4, 5, 6, 7। যেহেতু এই সংখ্যাটি 5 এবং 6 এর মাঝে অবস্থিত, তার মানে এই জায়গাটাতে অবস্থিত আছে। এটাকে একটা আতশ কাচের মাধ্যমে এটাকে বড় করব, জুম করব। যেমন ছবিটাকে জুম করে বড় করা হয়, ছোট ছবি ভালো করে বুঝতে না পারলে আমরা বড় করে দেখে নিই, তেমনি এই সংখ্যাটাকে আমরা এই 5 এবং 6 এর মাঝে ছোট ছোট অনেক ভগ্নাংশ আছে লুকিয়ে, সেগুলোকে জুম করে বড় করে আমরা এইখানে দেখাবো। এর মাঝে এরকম 10টি ছোট ছোট দাগ আছে। এই 5কে টেনে আমরা এই জায়গাতে নিয়ে আসবো, আর 6কে টেনে কি নিয়ে কোথায় নিয়ে আসবো, এই জায়গাটা নিয়ে আসবো, এবং এদের মাঝে এরকম একটা দাগ দেবো। এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 6, 5.0 অর্থাৎ 6.0। এবার এর মাঝে আমাকে কি করতে হবে, 10টা টুকরো করতে হবে। দেখো এখানে 5 টুকরো করব, দশ টুকরো হয়ে গেল। এই 10 টুকরোর প্রথম টুকরোটা হচ্ছে 5.1, তারপর এটা হচ্ছে 5.2, 5.3, 5.4, 5.6, এইভাবে পরপর লিখে যাও। 1, 2, 3, 4, 5, সরি এখানে একটু ভুল হয়েছে, 5.8, 5.9। এইবার আমাদের এখানে প্রথম স্টেপে খুঁজবো 5 থেকে 6 এর মধ্যে, যেটা খোঁজা অলরেডি হয়ে গেছে। তারপরে স্টেপে খুঁজবো 5.7 থেকে 5.8 এর মধ্যে। দেখো 5.7 আছে, 5.7 থেকে 5.8 এর মধ্যে খুঁজবো। তারপরের স্টেপে খুঁজবো 5.76 থেকে 5.77 এর মধ্যে। তারপরে গিয়ে এই সংখ্যাটা খুঁজে পাবো আমরা। তাহলে আমরা এই স্টেপটা অলরেডি পার করে ফেলেছি, এবার এই স্টেপটা খুঁজবো। দেখো 5.7 এবং 5.8 কোথায় আছে, 5.7 এবং 5.8, সেটাকে আমরা এখানে জুম করব। এটাকে টেনে এই জায়গায় লিখবো, এটাকে টেনে এইখানটায় লিখবো। কত লিখবো এখানে, 5.7, এখানে 5.7, এখানে 5.8। এবার দেখো এটাকে আবার 10 টুকরো করতে হবে। দশ টুকরো হলো। এবার এইখানটায় 5.7 আগে সব জায়গায় লিখে নাও, 5.7, 5.7, 5.7, এবার পাশে একটা করে 1, 2 বসিয়ে দাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার আমরা কোনটা খুঁজবো, দেখো 5.76, 5.77 কোথায় আছে, 5.76 এবং 5.77 এই যে জায়গাটা। এবার এইটাকে আমরা জুম করব।
এখানে কত লিখবো? 5.76। এখানেও লিখবো 5.77। এবার এটাকে আবার 10টা টুকরো করব। দশটা টুকরো করার পরে এবার সব সংখ্যাগুলো এখানে বসাবো। প্রথমে আছে 5.76, একটা উপরে একটা নিচে লিখছি, 5.76, 5.76, 5.76, 5.76, 5.76। এবার দেখো এখানে 1, এখানে 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার আমরা যেটা খুঁজতে চেয়েছি 5.762, দেখো এই লাইনে কোনো না কোনো জায়গাতে 5.762টা অবশ্যই আছে। দেখো এই জায়গাটায় 5.762, তার মানে এই বিন্দুটাই হলো সেই বিন্দু যেটা আমরা খুঁজতে চেষ্টা করি ততক্ষণ ধরে। তাই এইখানটা আমরা কি লিখবো? একটা পি বিন্দু লিখবো, অর্থাৎ যে বিন্দুটাকে আমরা খুঁজতে চেষ্টা করি তাকে আমরা পি বিন্দু হিসাবে চিহ্নিত করব। তাহলে আগে প্রথম থেকে একবার রিভাইজ করে দিই। দেখো 5.762 এই একটি ভগ্নাংশ, যার মধ্যে পূর্ণ সংখ্যা রয়েছে আর ভগ্নাংশ রয়েছে, দশমিক ভগ্নাংশ। এই ভগ্নাংশটিকে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তাহলে প্রথম আমরা কি বুঝলাম যে এই সংখ্যাটি 5-এর থেকে বড়, 6 থেকে ছোট, 5 এবং 6-এর মধ্যে অবস্থিত হবে। তাই সংখ্যা রেখা তৈরি করে 5 এবং 6কে একটা জুম করে নিয়ে 5কে এইখানটায় এবং 6কে এইখানটায় নিয়ে আসলাম এবং এর মধ্যে 10টা ছোট ছোট টুকরো করলাম। তারপরে দেখো 5.0, 5.1, 5.2 এভাবে লিখতে লিখতে 5.9, 6.0 পর্যন্ত এভাবে সাজিয়ে নিলাম। তারপরে কি করলাম? এবার 5.7 এবং 5.8-এর মধ্যে আমরা জুম করছি। 5.7, 5.8টাকে জুম করছি এখানটায়। জুম করে এই 5.7কে পরপর লিখে গিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত এবং 5.8 এখানে লিখলাম। এরপরে কি করলাম? 5.76, 5.77 খুঁজছি। 5.76, 5.77 খুঁজে এটাকে আবার জুম করে এরকম জায়গাতে নিয়ে আসলাম। নিয়ে এসে যখন এইভাবে লিখলাম 1, 2, 3, 4 পাশে বসিয়ে দিলাম, তখন অটোমেটিক দেখো 5.762 আমরা খুঁজে পেয়ে গেছি। এই যে এইভাবেই আমরা বাকি অঙ্কগুলো নিজেরা বাড়িতে করব। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল।